ও যখন ঘর থেকে বেরিয়ে গেল আমি হনুমান চালিসা পড়া শুরু করলাম, ও বাড়িতে এলো আমি শেষ করেছি। ঠাকুরের কাছে একটাই বলেছি, শক্তি দাও। আজকে আমাদের সাথে উপস্থিত আছে প্রতীক্ষা, এবং প্রতীক্ষার মা রয়েছে। তো আজকে আমরা এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো, আমার মনে হয় প্রত্যেকটা নিট এক্সপিরিয়েন্সের সেটা জানা উচিত। তো প্রথমে ম্যাম নমস্কার আপনাকে। তো একটা জিনিস যেটা প্রতীক্ষার সম্বন্ধে হয়তো এখন কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। যারা জানে না তারা আজকের পর অনেক কিছুই জেনে যাবে। তো আমার মা সবসময় আমাকে বলতেন যে হচ্ছে যে আমি একদিন মানে মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি কোথাও ঘুরতে যাওনি কেন? ছোটবেলায় আমাদের জন্য মানে অনেক স্যাক্রিফাইস করতে হয়, প্রত্যেকটা বাবা মাই করেছে, আপনিও করেছেন প্রচুর। তো কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারতে, ক্লাস 12 হয়ে গেল আমার, তুমি এখনো ঘুরতে গেলে না। তখন মা আমাকে বলেছিল যে মা বাবার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে তাদের সন্তান। তো তুমি যতক্ষণ না পর্যন্ত জীবনে দাঁড়িয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে কোনো ঘুরতে যাওয়ার জায়গায় খুব বেশি ইম্পর্টেন্ট। তো তখন আমার মনে হয়েছিল যে আমি অনেক স্ট্রাগল করে ফেলেছি, মানে এত স্ট্রাগল করছি যে মানে তার জন্য মা ঘুরতে যেতে পারছে না, বা মা এত স্ট্রাগল করছে তার জন্য ঘুরতে যেতে পারছে না। তো এখন দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে যখন আমি ওর কথা শুনি, বা আমি এরকম আরও কিছু স্টুডেন্টের কথা জানি, বাট স্পেশালি আমি ওর কথাগুলো বা ওর ঘটনাটা আমাকে স্পেশালি ভাবিয়েছে। আমি ডেফিনেটলি সবার সাথে শেয়ার করবো যে এক্স্যাক্টলি কী কী ঘটনা ওর সাথে ঘটেছে যেটা এতটাই ওকে ডিফারেন্ট বানিয়ে দিয়েছে সবার থেকে। আমি প্রথম যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে ওকে যখন আপনি বড় করে তুললেন, তখন প্রত্যেকটা বাচ্চার যেমন নিজস্ব একটা ইচ্ছে থাকে যে আমি এটা হব, আমি ওটা হব। ওর কি নিজস্ব কোনো ইচ্ছা ছিল যে ছোটবেলা থেকে কি হতে চাই? না, ছোটবেলা থেকে ও কখনো বলেনি যে আমি এটা হব বা ওটা হব। তো আমার ইচ্ছে থেকে আমি ওকে বলতাম ওকে বড় করে আইএএস করব। হ্যাঁ, এটা আমার ইচ্ছে ছিল। হঠাৎ আইএএস কেন? আমার বাবা তো পুলিশে চাকরি করতেন, তো আমার সেই প্রশাসনিক লেভেলটা একটু ভালো লাগতো। ওকে, তো ওকে আইএএস করব, তো সেইভাবে ওকে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস গুলো দেখানো বা সেইভাবে ওকে তৈরি করার চেষ্টা করেছিলাম। তো ওকে কেউ জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি হবে, আমি বড় হয়ে আইএএস হব, তো এইভাবেই ও বলতো। কিন্তু ডে বাই ডে যখন ও বড় হচ্ছে, তো তার মধ্যে আমার মায়ের বড় বড় দুটো সার্জারি হয়, বড় বড়। তো দেখছি আমার মায়ের রিপোর্টগুলো নিয়ে ভীষণভাবে স্টাডি করছে, ও বোঝাচ্ছে মাকে তোমার এটা হয়েছে ওটা হয়েছে। এবং আমার হাজবেন্ড যখন বাড়িতে কোনো পেশেন্টের লাইফে একটা ইন্টারেস্ট আছে, হ্যাঁ হ্যাঁ, ও তো দেখলাম ওর মেডিকেলের দিকে ওর ইন্টারেস্টটা ভীষণ বেশি। তখন চিন্তা করলাম যে আমার ইচ্ছেটা ওকে যদি চাপিয়ে দিই ওর উপর অন্যায় করা হবে, ও এটাকে ভালোবাসতে পারবে না, ও কিছুতেই এগোতেই পারবে না। একটা প্রফেশনকে যদি সে ভালো না বাসতে পারে সে কোনোভাবেই এগোতে পারবে না। ও কি চায়, তখন থেকে শুরু হলো আমার ওকে স্টাডি করা, ও কি চায়। আচ্ছা, তখন থেকে আপনি বুঝলেন যে ওর ওর ডাক্তার হতে চায়। ওর মানে আর আমার হাজবেন্ডের ইচ্ছে বরাবরই ছিল ডক্টরই হোক। সে হয়তো মানে বলতো না, মানে কিছু বলতো না, মনে মনে চাই যে ডক্টরই হোক। তো বড় হয়ে হয়তো বড় হওয়ার অপেক্ষায় ছিল। আচ্ছা, তো তারপর কিছুদিন পর তো এইচএস কবে দেয়? ও এইচএসটা 2020। হ্যাঁ 2020 সালে হচ্ছে এইচএস দিল। এবার তখন মোটামুটি পোস্ট কোভিড বা কোভিডই বলতে পারলে, 2020 একদম ফুল কোভিড আর কি, ফুল কোভিড। ওর যখন এক্সামটা হয়, এক্সাম রানিং, তখনই তো কোভিড ডিক্লেয়ার হয়ে গেল। আর লকডাউন, আমার বোর্ড এক্সাম শেষ হওয়ার দুদিন পরে, হ্যাঁ 2 দিন পরে লকডাউন শুরু হয়ে গেল। কোভিড রানিং, আমরা শুনতে পাচ্ছি কোভিড হচ্ছে, ওর মধ্যেই ওকে সে মাস্ক ফাস্ক পরিয়ে এক্সামে পাঠিয়েছি, তখন থেকে রানিং। আর তখন প্রথম একটা এরকম শোনা মানে ভীষণ ভয় কাজ করা, একটা এত বড় প্যান্ডেমিক সিচুয়েশন। মানে এমন হতো বাইরে বেরিয়ে যদি শুনতাম এই বাড়িতে কোভিড হয়েছে, দেখে যেন মনে হতো ভূত বাস করছে ওই চত্বরে। 2020 সালেও নিট পরীক্ষা দিল। হ্যাঁ 2020-তে নিট দিয়েছে, কিন্তু ও বরাবরই ছিল যে ও আমাদের বাড়ি থেকেও ছিল, কোনো প্রেশার ছিল না। আমি এটা প্রতীক্ষাকে জিজ্ঞেস করবো যে প্রতীক্ষা 2020 সালে যখন তুই পরীক্ষা দিবি, তখন এই মানে তুই কি প্রিপেয়ার করেছিলিস 2020 সালে নিট পরীক্ষার জন্য?
একদম যে 100% প্রিপেয়ার করেছি সেটা নয়, এবার 12 এর বোর্ডস আমি জাস্ট দিয়েছি, তো অটোমেটিক সিলেবাসটা একটা একটু কমপ্লিট হলো বোর্ডস এর পার্সপেক্টিভে হলো। 11টা অতটা আমার ছিল না, 11টা করিনি থ্রু আউট দ্য ইয়ার বলা যেতে পারে। তো আমার যেহেতু একটা মাথায় ছিল যে একটা ড্রপ আমি নেবই, আমি তুই আগে থেকে ভেবে নিয়েছিলি ড্রপ নেব? হ্যাঁ, আমি বাড়িতে বলেই দিয়েছিলাম। তাহলে কি করে পরীক্ষা দিবি বুঝবি ভালো করে? হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। তো আমি 12 এর মিড থেকে একটু একটু টুকটাক এমসিকিউস করতাম, আর 12 এর সময় নিটটা দেওয়ার কারণটাই ছিল যে একটু পরিবেশটা দেখার, এক্সাম হল কেমন হয় বা কেমন কি এক্সপেরিয়েন্স হয় সেটা নেওয়ার জন্য। মানে 2020 তে তুই ধরে নিয়েছিলিস তোর হবে না? হ্যাঁ, ওটা জাস্ট ফর প্র্যাকটিস। 2021 সালটা বল। এবার ডিসাইড তো করে নিয়েছি যে ডক্টর আমি হব, এটা আমার মনের থেকে ইচ্ছে। তো সেভাবে ইচ্ছে ছিল যে 12 এর সময় যখন ডিসাইড করলাম যে ড্রপ নেব, তো তার মানে কি আমি বোর্ডসটা কমপ্লিট করব, এক্সামটা দেব। আগে তো জানতাম না লকডাউন, এক্সাম তো মে মাসে হওয়ার কথা ছিল, যে এক্সাম হয়ে যাবে, পরিবেশটা বুঝে নিলাম, বাস এবার স্টার্ট করে দেব। এক বছর একটা বেটার কোনো অফলাইন কোচিং এ জয়েন করব প্রপারলি পুরো। কিন্তু পরিবেশটা তো সেরকম দাঁড়ালোই না, চারিপাশে লকডাউন, কেউ ঘর থেকেই বেরোচ্ছে না, অফলাইন কোচিং সব বন্ধ, সবার ইকোনমিক ব্যালেন্সটাও যথেষ্ট ডিসব্যালেন্স হয়ে গেছিল। সমস্ত মানে কামাই বলো ইনকাম বলো সবাই তো বন্ধ ছিল তখন। সেই মুহূর্তে কখনোই পসিবল নয় যে আমার পক্ষে একটা অফলাইন অ্যাফোর্ড করার পসিবল ছিল না। তো আমি আমার মতো করে কোনো টিচার পেলাম না, গাইড পেলাম না, তো সেলফ স্টাডি, থ্রু সেলফ স্টাডি যে কোনো রিসোর্স ছিল আমার কাছে। তখন 2021 এ তুই খুব একটা রিসোর্সেস হাতে পাসনি, বুঝতে পারতাম না যে স্ট্র্যাটেজিটা জানা ছিল না আমার, হ্যাঁ, যে কিভাবে করতে হবে, মানে একটা এমসিকিউ সলভ করার পার্সপেক্টিভ কিন্তু অন্য হয়, কিন্তু আমার মাথায় কিন্তু সে বোর্ডস এর পার্সপেক্টিভ ছিল, কি করে যাচ্ছে আমি থিওরি পড়ে ভাবছি আমার কনসেপ্ট ক্লিয়ার, এদিকে তারপরে তো দেখছি এমসিকিউ তে অ্যাপ্লিকেশনটাই নেই আমার, তার জন্য তাহলে 21টা তাই না তো ড্রপ হলো। 21টা হলো না, 480 এসেছিল আমার। রাইট 2021 সালে 480 হলো। 2022 সালটা কি করলি বল? আচ্ছা, এবার যখন 2022 সালে যতটা আমার মনে পড়ছে পরীক্ষাটা কিন্তু মে মাসে হয়নি, মানে ইনফ্যাক্ট আগামী ইয়ারগুলো তো ঠিক সময় হচ্ছিল না যেহেতু কোভিড ইস্যু। তো 2021-22 সালে সম্ভবত জুলাইয়ের সেকেন্ড থার্ড উইকের দিকে এক্সামটা ছিল, জুলাইয়ের সেকেন্ড থার্ডে পরীক্ষাটা ছিল। হ্যাঁ, এবার এটা আমার মনে হয় সবার মন দিয়ে শোনা উচিত। তো 2022 সালে একটা সেই ঘটনা যেটা একদিকে তোর স্বপ্ন আর অন্যদিকে ওনার দুঃস্বপ্ন। তো আমি এই জায়গাটাই দাঁড়িয়ে আমি যেটা ওনার থেকে আমি জানতে চাইবো, আপনিই বলুন, ও প্রিপেয়ার করছে, আমার কাছে যতটা খবর রয়েছে, কারণ ও আমার স্টুডেন্ট এবং আমি ওর সম্বন্ধে 2024 যখন প্রথম ওকে আমি পাই তখন ওকে প্রথমে এই পুরো ইতিহাসগুলো আমি ওর থেকে শুনেছিলাম। ও আমাকে বলেছিল 2022 সালে কিন্তু শিওর শট ছিল যে ও নিট পরীক্ষায় চান্স পেত, কিন্তু ঠিক জুলাই মাসে পরীক্ষার আগে যেভাবে একটা ঘটনা ঘটলো, মানে সেই জায়গাটাই দাঁড়িয়ে সেই দিনটা কি আজও মনে পড়ে? সেই দিনটা ভীষণভাবেই মনে পড়ে। 2022-এ সারা বছর অল্প বিস্তর অসুস্থ হতাম, সেভাবে সিরিয়াস কখনোই হইনি। ও পড়াশোনা করতো, আমাকে বলতো মা নাম্বার এটা এসছে ওটা এসছে, তো বুঝতে পারতাম ও ভীষণ এগিয়ে যাচ্ছে, ওর ভালো হচ্ছে, হ্যাঁ আমরা কনফার্ম যে 2022 সালে ও নিটে চান্স পেয়ে যাবে ভালো, যেটা জুলাই মাসে পরীক্ষা ছিল। হ্যাঁ, জুলাই মাসে পরীক্ষা ছিল। তো মে মাসের এন্ডে কি মিডিলে ভীষণই সিরিয়াস হয়ে যায়, আমি এতটাই সিরিয়াস হয়ে যাই যে আমাকে বাড়িতে রাখা আর সম্ভব ছিল না। আপনার শরীর ভীষণভাবে খারাপ হয়ে যায়, এতটাই খারাপ হয়ে যায় যে বাড়িতে রাখা সম্ভব ছিল না। আমাকে সাথে সাথেই নার্সিং হোমে নিয়ে গেল, নিয়ে সমস্ত টেস্ট করে বলা হলো আমাকে ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। আচ্ছা, তো সার্জারিটা হওয়ার পরে আমার ওই বায়োপসি রিপোর্টটা যেটা, সেটা ও তখন একটা টেস্ট দিচ্ছিল, তো ওর মোবাইলেই এসেছিল রিপোর্টটা, আমরা কিচ্ছু জানি না। কি পরীক্ষা ছিল তখন? আমার মক টেস্ট ছিল, এই পার্ট টেস্ট একটা ছিল, সেটাই দিচ্ছিলাম। তো আমরা জানি না, আমি তো অপারেশন করে বাড়িতে চলে এসেছি তখন রেস্টে। ও বললো একটু আমি বাইরে যাচ্ছি, তো ডক্টরের কাছে চলে গেল কনসাল্ট করতে, যে মার রিপোর্ট তো এরকম, ডক্টর বললো যে তাতে কি ও রিপোর্টটা দেখে নিয়েছে? হ্যাঁ, ও দেখে নিয়েছে। আমি দেখেছি কিন্তু কাউকে জানাইনি, আমি জানি না, মানে তুই রিপোর্টটা দেখে নিয়েছিস, যেটা রিপোর্ট এসেছে দেখে নিয়েছিস, কাউকে না জানিয়ে তুই চলে গেলি? হ্যাঁ, কাউকে না জানিয়ে ও চলে গেছে। আমি ব্রেক করতে পারছিলাম না নিউজটা বাড়িতে, রিপোর্ট আফটার অল আমারই হাতে, এবার ব্রেকটা আমাকেই করতে হবে, কিন্তু আমি সে সাহসটা পাইনি, আমি ডাইরেক্ট ডাক্তারের কাছেই চলে গেছিলাম সেদিন। আচ্ছা, তারপরে ডক্টর ওকে বোঝালো যে তুমি চিন্তা করবে না, একটা বেটার ট্রিটমেন্ট আছে। তো রিপোর্টটা নিয়ে আমি জাস্ট ডাইরেক্ট, কারণ আমি তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি,
পেশেন্টরা ঢুকছিল, একটা পেশেন্ট বেরোতে সাথে সাথে আমি কিছু 7-5 না ভেবে আমি ঢুকে গিয়েছি রুমে, এবং মোবাইলটা থেকে আমি রিপোর্টটা দেখিয়ে বললাম স্যার এটা রিপোর্ট। তো উনি দেখলেন, দেখে অবজার্ভ করে আমার দিকে তাকিয়েছিলেন, স্যার নেক্সট বলে কিছু আসবে তো, এই যে মানুষটাকে নিয়ে আমি নেক্সট কোশ্চেনটা করছি। আর আমার মনে হয় মায়ের ডায়াগনোসিসটা ক্যান্সার এসেছিল আমার হাতে, আর ক্যান্সার যে কোনো একটা ওয়ার্ডটা শুনলেই ফার্স্ট ওয়ার্ড মাথায় আসবে ডেথ, একটা মেজর কষ্ট, সব কিছু হারিয়ে ফেলা, শরীরটাকে পুরো শেষ করে দিয়ে ডেথ, এটা আমার কাছে একটা ছিল। সবাই মানে ছোটবেলায় তো ক্যান্সার বলতেই আমরা এটাই বুঝি। আমি তো কারো কাছে শুনিনি যে এটা এখন এতটা অ্যাডভান্স বেরিয়ে গেছে। তো উনি আমাকে আমি জিজ্ঞেস করলাম স্যার তাহলে কি হারিয়ে ফেলবো মানুষটাকে খুব তাড়াতাড়ি সেই দিন? তো উনি আমাকে বললেন কদিন আগেই তো কোভিডটা কাটালি, দেখলি তো কত রকমের কত কিছু ঝড় ঘটলো, আমরা কেউ বেঁচে নেই, ফাইট করেছি তো, তুই জানিস আমার নিজেরও কতবার কোভিড হয়েছে, আমি তোর সামনে এখন তো বেঁচে আছি, কিন্তু কোভিডে দেখ অথচ কিছু জন তো চলেও গেলেন, তার মানে তুই এটা কেন ভাবছিস ক্যান্সার মানে সে চলে যাবেই? যে কোনো রোগ এমন নয়, আজকে হার্ট অ্যাটাকও মানুষ মারা যায়, আজকে হার্ট অ্যাটাকও মানুষ বেঁচে আসে, ক্যান্সার মানে মানুষ ধরেই না সে চলে যাচ্ছে, তুই এভাবে কেন ভাবছিস? স্টেডি হ, মা বাবাকে নিয়ে আয়, জানা আগে বাড়িতে। উনি নিজেও জানলেন যে আমি জানাইনি এখনো কাউকে বাড়িতে, এমনি উনি অবাকও হয়ে গেলেন। প্রথমে বাড়িতে এসে এবারে আগে হ্যাঁ ইয়ে থেকে গাড়ি থেকে মানে ফেরার পথে রাস্তাতে বাবাকে জানালাম, কিন্তু বাবার কোনো আমি ব্যাক রেসপন্সটা বিশেষ পাইনি, না চেম্বারে ছিল বাপি, স্তব্ধ হয়ে গেছিল, বেশি কিছু কথা হয়নি। এবং এসে মায়ের হাতটা ধরে নিয়ে মাকে বসিয়ে বললাম মা জানো তোমায় কিন্তু অনেক দিন বাঁচতে হবে। তো মা তাকিয়ে থাকলো, কি হয়েছে? তোমার বাঁচতে হবে, শোনো না অনেক তো ঝড় আসবে, আমরা একসাথে পারবো, আমরা একসাথে আছি। কিন্তু মা একটা কথাই বলছে, কি হয়েছে? তারপরে ওয়ার্ডটা আমি মায়ের হাতটা শক্ত করে ধরে জড়িয়ে রেখে আমি বললাম মা তোমার ডায়াগনোসিস এটা। তারপরে মারই ভালো মনে আছে মনে হয় তিনটা। তারপরে আপনার মধ্যে মানে আপনি তারপরে ওকে কি ভাবলেন? মানে এই জায়গাটা আমি মানে পুরো কানেক্ট করতে পারছি যে ধরুন মানে এদিকে আপনি ভাবছেন যে একটা মেয়ে রয়েছে, তার জীবনে এখনো পর্যন্ত কোনো ক্যারিয়ার আসেনি, যার ইচ্ছে রয়েছে, ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে, আর অন্যদিকে আপনার এরকম হঠাৎ করে একটা দুঃস্বপ্নের মতো একটা ঘটনা ঘটে গেল। তো এই জায়গাটাই দাঁড়িয়ে মানে আপনি তখন নিজে কি করে সামলালেন? এটা যখন আমি শুনলাম, সেই মুহূর্তে শোনার পরে তো মানে পুরো অন্ধকার হয়ে গেল আমার সবকিছু। সব থেকে ভয় লাগতো যেটা, যে আমার মৃত্যুটা এত কষ্ট করে হবে, আমি কি করে নেব, আমি কি করে নেব, এই যে চুল উঠে যাওয়া, কষ্ট হওয়া, আমরা তো চোখের সামনে আমরা তো দেখেছি অনেককেই, কি করে নেব। আমার মা তখন আমার কাছে ছিলেন, বয়স্ক মহিলা, উনি কাঁদছে, ও কাঁদছে, আমার হাজবেন্ড তখন আমায় ফোন করে, ও কাঁদছে। সেই মুহূর্তে জানি না স্বয়ং ঈশ্বর আমাকে একটা শক্তি দিল, আমি ভীষণ তারামার ভক্ত, যে তোমাকে শক্ত হতে হবে। আমি হঠাৎ করে বললাম আচ্ছা আমি তো টিভিতে দেখেছি অনেকেরই ক্যান্সার হয়েছে, তারা তো বিন্দাস বেঁচে আছে, ভালো আছে, তোমরা আমাকে বাঁচিয়ে তোলো না, বেটার ডক্টর ওপিনিয়ন নাও না, আমাকে বাঁচিয়ে তোমরা তোলো, আমি কষ্ট সব সহ্য করব, আমি কেমো নিতে পারবো, রেডিয়েশন নিতে পারবো, রিপিট সার্জারি হলে আমি সেটাও নিতে পারবো, আমি প্রিপেয়ার্ড আছি, সব রকম কষ্ট সহ্য করতে প্রিপেয়ার্ড আছি, কিন্তু আমি চলে যাব না, আমি চলে যাব না। আমার তো দেখা হলো না আমার মেয়ে কি হলো। আমার হাজবেন্ড পরের দিনই চলে এলো, এসে খুব ভালো ডক্টরের সাথে কনসাল্ট হলো, উনি আমার কাছে আর একজন ঈশ্বর। উনি বলল আমার আবার সার্জারি করতে হবে, যেহেতু আগেরটা ল্যাপ্রোস্কোপি হয়েছিল, আমাকে ওপেন সার্জারি করতে হবে। এবং সেই সার্জারিটা খুব সহজ ছিল না, পুরো 10 ঘন্টার সার্জারি ছিল, মানে ধৈর্য রাখাটা একজন গার্জিয়ানের ভীষণই টাফ, ওটির সামনে দাঁড়িয়ে থাকা, ভেতরে কি হচ্ছে, সে ভালো আছে তো, ভালো আছে তো। আমি আর বাপি ছিলাম ওটির বাইরে, আর কেউ ছিল না। টানা 10 ঘন্টা দাঁড়িয়েছিলিস? না একদম সকাল থেকে 10 ঘন্টার আগে মাকে সকালে গিয়ে রেডি করে দেওয়া সবটাই ছিলাম। এবং যখন সার্জারিটা শুরু হয় সকালের দিকে, হয়তো আশেপাশে আরো ধরে নিতে পারো 6-7টা সার্জারি আরো হচ্ছিল, আরো অনেক গার্জিয়ান তারা সবাই চলে গেছে, সার্জারি হয়ে ছিল, সবাই ওয়ার্ডে চলে গেছে, তারা একে একে দেখছি অমুক পেশেন্ট রিলিজ করে দেওয়া হয়েছে, অমুক পেশেন্ট রিলিজ করে দেওয়া হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে, শিফট হয়ে গেছে, আইসিইউ তে বেসিক্যালি শিফট হচ্ছিল ওটির পরে। আমাদের কেউ আসছে না, কোনো খবর নেই, শুধু ক্ষণে ক্ষণে এসে বলছে একটা ব্যাগ প্লেটলেট নিয়ে আসো, একটা প্লেট ব্লাড নিয়ে আসো, একটা প্লেট ওষুধ নিয়ে আসো। জিজ্ঞেস করছি কেমন আছে পেশেন্ট, কি প্রোগ্রেস,
কিছু কোনো রেসপন্স দিচ্ছে না, ওই সময়টা না তখন তুই ওটির বাইরেই দাঁড়িয়ে আছিস। আমি আর বাপি দুজনেই ওটির বাইরে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি, মানে থরথর করে কাঁপছে। একটা টাইম মানে ওটির বাইরে থেকে আমি না, একবার কেউ ছিল না, চিৎকার করে বলছিলাম মা ফিরে এসো না, আছি তো, ফিরে এসো। আমি সেই দিনটা আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। যে তারপরে যখন এলো ফাইনালি খবরটা 10 ঘন্টা পর, রাত্রি 9:30, সকাল বেসিক্যালি 9:30 ঢুকেছিল, রাত্রি 8:30, ধরে না 11 ঘন্টায়। তারপরে একটু রিল্যাক্স লেগেছিল, তারপরে আইসিইউতে দেখতে গিয়েছিলাম একে একে করে। আগে আমি গিয়েছিলাম এবং তারপরে বাপি গিয়েছিল। তো আমি যাওয়াতে দেখছি তখন জাস্ট সেন্স ফিরছে, জাস্ট খুব লাইট, এবং সেই দৃশ্যটা আমি নিতে পারছিলাম না। চারিপাশে অজস্র চ্যানেলস, পাইপস, মুখটা হা করে খোলা ছিল, কত মেশিন পত্র, মানে আমি গিয়ে কেঁদে দিয়েছিলাম। তো নার্স আমাকে শান্ত করিয়ে বললো তুমি দাঁড়াও, মায়ের কাছে এসো। মাকে তারপর একটু জাগালো, দেখো কে এসেছে। মা আমাকে বললো তুমি এখানে, তুমি পড়তে যাও। আমি শকড হয়ে গেলাম যে মানুষটা সেন্সই নেই, সে তার মানে সে সেইটাই চলেছিল মাথাতে তার ওটিতে যাওয়ার আগ অবধি, যেটা রিফ্লেক্ট করলো সেন্সটা আসার পর। আমাকে বললো তুমি না পড়তে যাও, তোমাকে ডাক্তার হতে হবে, তুমি যাও তুমি যাও। মা লিটারালি আমাকে বের করে দিল আইসিইউ থেকে। যে সে যেন ভাবছিল তুমি এখানে কেন, তুমি পড়তে যাও, তোমাকে ডাক্তার হতে হবে। মায়ের হাতটা ধরে বলেছিলাম তুমি সুস্থ হলে, সার্জারি হলো, এবার আমিও পড়াশোনা নিয়ে সার্জারি করবো, দুজনে ডাক্তার হবো, চল ঠিক আছে বলে বাই করে। কিন্তু বাইরে এসে খুব কেঁদেছিলাম এবং মনে হলো মানুষটা এতটা চাইলো আমি ডাক্তার হতে, তখনই সেটা আমাকে আরো স্পিড দিল, ভাঙতে দিল না। এবং দেখো ক্যান্সারের সময় তোমার ইকোনমিক্যালি তোমাকে স্ট্রং হতে হবে। এখানে কলকাতায় আমি মাকে নিয়ে পড়াশোনার জন্যই ছিলাম, বাপি শিলিগুড়িতে থাকে, নর্থ বেঙ্গলে থাকে। বাপি যদি আমাদের কাছে এখানে এসে কন্টিনিউয়াসলি থাকে, কি করে চলবে, কোথা থেকে আসবে? কনস্ট্যান্ট একটা তো ইকোনমিক্যাল সাপোর্ট লাগবে কনস্ট্যান্টলি, তার জন্য ওনাকে ওখানেই থাকতে হবে। এবার আমি তোকেই দেখতে হবে পুরো ব্যাপারটা। এবার আমি কোনো রিলেটিভকে বলতে পারি না তুমি এসো আমাকে, এটা তো 1 মাসের 1 সপ্তাহের ট্রিটমেন্ট নয়, এটা একটা লং টার্ম, 1 বছর বলতে পারো, প্রায় 1 বছর। তো বাবা আমাকে কেমো সাইকেলস গুলো আছে, হ্যাঁ কেমো, রেডিয়েশন, সবকিছু মিলিয়ে তার মধ্যে কতবার ব্লাড দিতে হয়, প্লেটলেটস কমে যায়, ভুড়ি। বাবা আমাকে বলছিল যে তুমি পড়ো, মা কিন্তু চাচ্ছে তুমি ডাক্তার হতো, তোমাকে পড়তেই হবে, আমি আছি তো, আমি সবটা করে দেবো। আমি বাবাকে বললাম কি করে করবে, আমাকে উত্তর দাও, তুমি আমাকে বলছো তো ঠিক আছে, আমার প্রোগ্রেস ভালো, আমি এখন অ্যাবভ 650 পাচ্ছি মক টেস্টে, আমি এখনই এক্সাম দেবো, একদম লোয়ার মেডিকেল কলেজ হলেও আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমবিবিএস পাবোই, আমার নিজের উপর কনফিডেন্স আসে। তারপর তুমি বলো তুমি আসবে নর্থ বেঙ্গলে, একজন ডায়াবেটিসের পেশেন্ট, তুমি যাতায়াত করবে, মানুষটা বাড়িতে একা থাকবে, তুমি আয়া রাখো বা নার্স রাখো, যা খুশি রাখো, নিজের মানুষ, আমাকে তো তাকে কন্টিনিউ মেন্টাল সাপোর্ট দিতে হবে। মা এটা খাও, আজকে নার্স তো তাকে কেয়ার করবে না। আমি এমনও দিন হয়েছে মাকে এক হাতে খাইয়েছি, এক হাতে বালতি রেখেছি, কারণ মা কনস্ট্যান্ট বমি করছিল, মাকে বমি করিয়েছি, মাকে খাইয়েছি, কিন্তু তুমি খাবে, হাল ছাড়বে না, কি খেতে হয়। আমি বাবাকে বললাম কি করে সম্ভব, না দেখো ডাক্তার আমি হবই, আমার মাথা সেট করেছি ডক্টর আমার ড্রিম, আমার লাইফ, এটা আমি হবই, কিন্তু সাথে এটাও তো আমার লাইফ। ঠিক। তো সেইটা নিয়েই মানে 2022 সালটা তো তাহলে তুই ওই জন্য নিটটা দিলাম না, মানে ওই জন্য মানে এইরকম ধরনের কিন্তু মানে খুব এক্সেপশনাল, মানে লাইক মানে যে জানে এবছর আমি পাবো, স্টিল মাকে কে দেখবে এই কথাটা ভেবে ও পরীক্ষাটা দিল না। এত বড় স্যাক্রিফাইস, ইজ আ স্যাক্রিফাইস। আই মাস্ট সে, বিকজ 2021 সাল 20 সাল ও ড্রপ নিল, পড়লো, কেন পড়লো? যাতে 2022 সালে ভালো পরীক্ষাটা দিতে পারে। কিন্তু সেই 2022 সালে যখন পড়ে প্রিপেয়ার্ডও হলো, জুলাই মাসে পরীক্ষা, মে মাসে এরকম একটা ঘটনা পরিবারে হয়, তারপরে ও পরীক্ষাটাই দিল না, এবং পড়তেও বসতো না। শুধুমাত্র এটা ভেবে নয় যে হচ্ছে আমি পাবো না, এটাও ভেবে নয় যে আমি কিছু পড়িনি পাবো না, ও পাবো, কিন্তু আমি পেয়ে গেলে মাকে দেখবে কে, সেটাই মানে ওর কাছে তখন এটাই সবথেকে বড় হয়েছিল। ডক্টরি তো চান্স আমি পাবোই, আমি তো ডক্টর হবই, কিন্তু এই মুহূর্তে মাকে বাঁচাতে হবে। মা যদি চলে যায় তাকে তো আর ফিরে পাবো না, ঠিক, সে তো হারিয়ে যাবে, একদমই হারিয়ে যাবে। কিন্তু তাই জন্য ওর বেস্ট ট্রাইটা মায়ের পিছনে দেবে, এবার পিছনে দেবে। আর আমি আজ চান্স পেলাম না, কামিং ইয়ার আমি চান্স পাবো, এটা ওর ভেতর একটা কনফিডেন্স। সব কিন্তু মাকে যতটা আমি সময় দিতে পারবো, সেই সময়টা আমি আমার এখন মা সুস্থ হবে। আর অন্যান্য পেশেন্টের থেকে ক্যান্সার পেশেন্টের সাইকোলজিক্যাল দিকটা ভীষণ দেখতে হয়। একদমই তাই, একদমই তাদের এতটাই সাইড এফেক্ট গুলো বেড়ে যায় না, হ্যাঁ ডিপ্রেশন, তারা ভালো কথাতেও রেগে যায়,
মেজাজটা ঠিক থাকে না, মেজাজটা, কিটকিট হ্যাঁ, করে, হ্যাঁ, কিটকিট সেই সময়ও যে করে, বোঝানো, সেই ঠান্ডা সময় ভাবে যে বোঝানো, ম্যাচিওরলি বোঝানো। সব থেকে এতটুকু একটা মেয়ে বাজারে গিয়ে নিজে বাজার করছে, কোনটা খেলে মার ভালো হবে, কোনটা ভালো লাগবে কোনটা খেতে। ভালো খেতে লাগবে, গুছিয়ে গুছিয়ে। আমি ভাবলাম ওকে এগুলো কে শেখালো, এগুলো তো লোকে অনেক ম্যাচিওর অবস্থায় অনেক শেখে। বাচ্চা শেখে, ওকে এগুলো কে শেখালো, কখন শিখলো, আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। ঠিক। যে যখন আমাকে হাসপাতালে ভর্তি করা হতো হুম। ওই ব্লাড দেওয়ার জন্য, সকাল 6টার সময় গিয়ে ব্লাড দিত, আবার ব্রেকফাস্ট নিয়ে যেত, লাঞ্চ নিয়ে যেত, ডিনার খাইয়ে রাত্রি 10টায় বাড়ি ফিরতো। তারপরে মেয়েটার কি পড়াশোনা একা, করতে পারে? একদম একা, তখন ঘরে কেউ থাকতো না। বাপি যেটুকু যাতায়াত কিন্তু সবসময় থাকা সম্ভব না, সেটাই। প্রতি মাসেই তো হসপিটালাইজেশনের দরকার পড়ছে, কারণ ব্লাড কমে যেত, প্লেটলেটস ফল্ট হতো, এগুলো সবই সাইড এফেক্টের পার্ট ছিল। তো যাই হোক, এইভাবে যেটা হলো 2022 সালটাই কিন্তু ও পরীক্ষা দিল না, এবং 2022 সালের পর থেকে যখন হলো 2023, সেই বছরটাতে কি পরীক্ষা দিতে পেরেছিল? হ্যাঁ, সেই বছরটা দিয়েছিল, কিন্তু স্যার ও আমাকে নিয়ে যাতায়াত করতে, সুস্থ করাতে এতটাই আমার পেছনে টাইম দিয়ে দিত, ও দিনে ম্যাক্সিমাম 2 ঘন্টা পড়ার সময় পেত। সেটাও পেতাম না। সেটুকু পড়তে পড়তে অনেকবার উঠে এসে দেখতো, তুমি ভালো আছো, তুমি কি জল খাবে, তুমি কি একটু বাদাম খাবে, তুমি কি একটু এটা খাবে, তোমার কি হয়েছে জানেন? কেমো দেওয়ার পরে পায়ে তো খুব অসহ্য যন্ত্রণা হয়, সারা রাত্রি পা টিপতে টিপতে আমার পায়েই ঘুমিয়ে যেত। শুনলে হয়তো মনে হবে যে এটা ড্রামাটিক, কিন্তু এগুলো যে সত্যিও হয়, কোনো ড্রামাটিক ঠিক নয়, আছে, কোনো ড্রামাটিক নয়, এগুলো একদম পুরোটাই রিয়েল। ও যতক্ষণ আমার পায়ে হাত না দিত এমন আমার ঘুমই আসতো না। তারপরে আমাকে ও ট্রিটমেন্ট করলো, আমার ট্রিটমেন্ট কমপ্লিট হলো মার্চ মাসে, 2023-এর মার্চ মাসে। চুলগুলো পড়ে যেত, আমার মায়ের হচ্ছে আমার কাছে তো ড্রিম গার্ল, মানে সবথেকে সেরা সুন্দরী আমার মা আমার কাছে, কিন্তু সেই চুলগুলো যখন মানে গোটা ঘর জুড়ে কুড়িয়ে আমি জড়ো করতাম চুলগুলো, এবং মাকে বহুবার কাঁদতে দেখেছি। রূপটা তো নেওয়া যায় না, না তোমার ভুরু নেই, চুল নেই, কিছু নেই, সেই রূপটা নেওয়া যায় না, আমার খুবই খারাপ লাগতো। কিন্তু মা যখন কাঁদতো আমি মাকে বলতাম, তুমি জানো এখন এটা স্টাইল বেরিয়েছে, চুল থাকবে না, এখন তুমি মডেলিং গুলোকে দেখবে চুল থাকবে না, বড় বড় কানের পরবে, সাজো। আমাকে সাজাতো, আমি খুব সাজাতাম মাকে, যাতে মা ভালো থাকে, অসুস্থ হয়েছে তবু সাজাতাম, নিজে ওঠো সাজবে, ড্রেস নিয়ে আসতো, আমাকে সাজাতো, বলতো দেখো এরকম করেও সুন্দর লাগছে, এরকম করেও ভালো লাগছে, খুব ছবি তুলতো, তুমি ফেসবুকে দেবে। আমি নিজে স্ট্রং রাখতাম, কিভাবে রাখতাম জানি না, কিন্তু মাঝে মাঝে একা ঘরে কাঁদতাম, নেওয়া তো যেত না। কিভাবে নেব? একটা ক্যান্সার হসপিটালে তুমি যখন যাবে না, নানা রকমের জিনিস দেখতে পাবে, সেটাকে একা নেওয়া, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না, বাড়িতে মানুষটা তো একা আছে, কাকে বোঝাবো? তো এই যে জায়গাটা ওর মধ্যে তৈরি হলো যে লাইক মাকে দেখতে হবে, মানে আজকালকার দিনে এই জিনিসটা অনেকটাই কম, মানে এটা একটা কাইন্ড অফ লাইক কি বলবো, মানে ভ্যালিউ, এই যে ভ্যালিউ লার্নিং, ছোটবেলা থেকে যখন ধরুন ও পড়াশোনা করেছে, পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো, তো এই যে যখন ছোট থেকে ও পড়াশোনাটা করেছে, সেই সময় মানে আপনি কি সবসময় মানে ওকে চাইতেন মানে স্কুলের মার্কস, নাকি যে না তুমি মানুষ হিসেবে ভালো হও? মানে প্রত্যেকটা মা বাবাই যেটা বলে, মানে আপনার জন্য এটা কোনটা বেশি ইম্পর্টেন্ট ছিল? মানে ওকে না ছোটবেলা থেকে আমি ভীষণ কেয়ারিং ছিলাম। ও যখন খুব ছোট্ট ছিল রাইমস গুলো চালিয়ে ওকে খাবার খাওয়াতাম, ওই দুলে 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 যেটুকু বলছে, তো ওকে শেখাবো, ও শিখবে, এটাই আমার সব থেকে বড় প্রায়োরিটি ছিল। মার্কসটা আমি কখনো ওকে অতটা প্রেসার দেইনি কি তোমাকে 100ই পেতে হবে কি এটা পেতে হবে, এই প্রেসারটা দেইনি ওকে। আমার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, ওকে হ্যাঁ আমার এটাই বলা ছিল, করো কোনো ব্যাপার না, সে +2 +3 তুমি করতে ফেলতে পারো, কিন্তু মিস্টেক রেকটিফাই হয়ে যাবে, কিন্তু কনসেপ্টে তুমি যদি না জানো, তো ছোট থেকেই বিট রাইম শেখাচ্ছে, তো মামাকে পুরো মানেটাই বলছো, শোনো এটা কিন্তু এরকম এরকম হয়, বাস আর কনসেপ্ট জানলে আমার মনেও থাকছে, এরকম কনসেপ্টের উপর অলওয়েজ মা বাপি দুজনেই আমাকে কনসেপ্টে ফোকাস করতো। মার্কস, আর যখন তোমার কনসেপ্টটা ফোকাস হয়ে যাবে না, দেখ মার্কসটা অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যায়, কনসেপ্টই তো ক্লিয়ার, আর কত মিস্টেক করবে। তো আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করব, মানে এই জায়গাটা বারবারই মানে আমার মনে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে যখন তুই জানতে পারলি যে হচ্ছে যে ওনার এরকম একটা মানে ক্যান্সারের মতো একটা ডিজিজ হয়েছে, সেই জায়গাটাই দাঁড়িয়ে তুই নিজেকে কি ভাবতিস? মানে তোকে তো নিজেকেও শক্ত রাখতে হবে, তুই ঠিক আছে তুই আমাকে বললি যে অনেক সময় একা ঘরে কেঁদেছিস, কিন্তু ওনাকে তুই একবারও বুঝতে দিসনি যে তুই মনে মনে তুই এত কষ্ট পাচ্ছিস। তো সেই সময় এই যে
মানে কি মনের মধ্যে কি চলতো যে তুই নিজেকে এরকম এত শক্তিশালী করে রাখতিস, মানে কেউ নেই, মানে তুই যেটা বললি যে তোর বাবাও হচ্ছে যে শিলিগুড়িতে আছে, মানে ওনাকে তুই একা দেখছিস, ক্যান্সারের মতো একটা ডিজিজ, অন্যদিকে তো নিট পরীক্ষা একটা দুটো করে মিস হয়ে যাচ্ছে, এই সময় এই জায়গাটায় তুই নিজেকে শক্ত কি করে রাখতিস, কি ভাবতিস নিজেকে? মনে হতো না যে হচ্ছে এতদিন তো সব ভুলে যাচ্ছি, 12 তো অনেকদিন মানে 1 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল, 12 হয়ে গেছে, তখন কিছু মনে হতো না এরকম? ভুলে তো সত্যি কিছু কিছু কনসেপ্ট হ্যাঁ যেতাম না যে তা না। যেমন ধর এখন যখন আমি বাচ্চাদের সাথে কথা বলি, আমি দেখি যে ওরা সামান্য জিনিসেই, এই আজকে মাথা ব্যথা করছে, কালকে মা বকে দিয়েছে, তার জন্য নাকি একটা দিন পড়তে পারেনি, মানে এটা ওদের কাছে একটা সমস্যা। তো সেখানে তোর কাছে এরকম মায়ের ক্যান্সার নিয়ে মা পড়ে আছে, আর তুই অন্যদিকে হচ্ছে যে তোর নিটের প্রায় নিট দেওয়ার সময় চলে এসেছে, 2 বছর হয়ে গেছে, এই জায়গাটা তুই এই জিনিসটা কি করে সামলাতিস? এটা তো এক্সেপশনাল পুরো। আমি মানে যেমন মা আমার লাইফ, ঠিক তেমনই ডাক্তার হওয়াটাও আমার লাইফ। অন্য কোনো প্রফেশনকে আমি মেনে নিতে পারবো না, এটা আমার একটা ছিল। তো আমি একবার ভেবেছি, নিটে যখন একবার নেমে পড়েছি, আমি আমার 100% দেবই। আমাকে দুদিকটা ব্যালেন্স করতে হবে। একটা টাইম আমি ডিসাইড নিলাম যে না, আগে মা, কিন্তু এবারে তো মায়েরটা উঠছে। তোর বন্ধুরা যারা বাকি যারা প্রিপারেশন করছিল, তাদের তো এরকম কোনো, মানে তাদের তো এই সমস্যা একদমই কারোরই নেই, মানে সেই জায়গাটা দাঁড়িয়ে কখনো মনে হতো ডিমোটিভেট ফিল হতো না যে হচ্ছে যে লাইক ওরা তো পড়তে পারবে, ওদের তো কোনো এরকম সমস্যা নেই, আমি এরকম একটা ফ্যামিলি সমস্যার মধ্যে আছি? বাচ্চারা তো কথাই কথা এখন বলে দেয় যে আমার কিছু পরিবারে একটু সমস্যা আছে, তাই জন্য পড়তে পারছি না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোর এরকম কখনো মনে হয়নি? না 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 না, আমার কম্প্যারিজন, এটা আমার দায়িত্ব বলেই আমি মনে করেছিলাম। আজ আমি শুধু একা সেলফিশভাবে আমি পড়াশোনা করলাম, করে বেরিয়ে গেলাম, কিন্তু না, এটাও তো আমার দায়িত্ব। আজকে পরিবারে যদি একটা সমস্যা হয়, ক্রাইসিস, এই পরিবারটাই তো আমি। আজকে পরিবার ছাড়া আমার অস্তিত্ব কোথায়? এই মানুষটাই তো আমাকে বড় করলো, এই মানুষটাই তো স্বপ্ন দেখাতে শিখালো, হাতটা ধরে তো এনেই আমাকে চলালেন। সেখানে এনার এত বিপদ। আজকে মা তো আমার সাথে সব সময় ছিল, প্রত্যেকটা এক্সামের সময় রাত জাগতো আমার সাথে, প্রত্যেকটা কি পড়ছি না পড়ছি সবটা আমার খেয়াল রাখতো। আজ তার ক্রাইসিস, আমি কি তাকে দেখবো না? আবার তারই একার সাথে মাও তো চেয়েছিল আমি ডাক্তার হই, তো আমাকে তো এটাও দেখতে হবে। তো দুটোকে, হ্যাঁ হোক না, 1 বছর হয়তো আমার লেট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটা কাজে ব্যস্ত আছি, এটা আমাকে বুঝতে হবে। যে একটা তুমি কাজ করছো, এমন তো না যে আমি বসে বসে সারাদিন টিভি দেখে যাচ্ছি বা মোবাইল দেখে যাচ্ছি, সেটা না, আমি তো কাজ করছি। এটা আমার সবসময় মাথায় ছিল, না আমি বিজি আছি, হয়ে যাবে, হবে, পারতেই হবে। এটা ইনি যদি বাঁচে, আমার এটাও হবে, দুদিকটাই আমি দেখবো, এটাই আমার ধারণা ছিল। আচ্ছা, তো যাই হোক, ফাইনালি 2022 হয়ে গেল, তারপরে 2023 মোটামুটি অনেকটাই সিমটম ফ্রি হয়ে গেল, বা তুই মানে কেমোর সাইকেলগুলো কমপ্লিট হয়ে গেল কোন সময়টায়? কেমো, রেডিয়েশন, এন্টায়ার জিনিস এসেছিল একদম অফিশিয়ালি ক্যান্সার ফ্রি 25 মার্চ, একদম 2023। তো সে বছরের নিটটা তো এরকম খুব একটা প্রিপারেশনস বোধহয় চেষ্টা তো করেছিলাম, আশা যে একদম ছিল না তা নয়। 560 বা এরকম কিছু একটা, হ্যাঁ 560 মতোই আমার 560 মতো ছিল, ওই 10-15 নম্বর। 12 মার্কসের জন্য আমার জিএমসিটা হয়নি সে বছর। 12 মার্কসের জন্য গভর্নমেন্ট মেডিকেল কলেজটা সে বছরটা পাসনি। যাই হোক, তারপর তো মানে তোর সম্বন্ধে জানতে পারলাম, কিন্তু ওই একটা জায়গাতে ব্রেকডাউন করেছিলাম। এবারটা একটু মা বলুক, মায়েরই ভালো মনে থাকবে, 23 এর পর আমি ব্রেকডাউনটা করেছিলাম, আর রাখতে পারিনি। ও তো এক্সাম দিতে চলে গেল, তো আমিও গেছিলাম, আমি এবং আমার হাজবেন্ড। তো এক্সাম হল থেকে বেরিয়ে বললো হয়তো মা কিছু একটা হয়ে যাবে, ভালো না হলেও মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বাড়িতে আসার পর যখন মেলালো, ও অঝরে উপর দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে, আমি জড়িয়ে ধরলাম। তখন স্যারেন্ডার করলো যে হয়তো ভগবান চায় না আমি ডক্টর হই, আমাকে নর্মাল কলেজে অ্যাডমিশন দিয়ে দাও। একবার ওই টাইমটা তখন আমার হাজবেন্ড ওর হাতটা চেপে ধরলো, কে বললো তুমি পারবে না, তুমি ব্রেভ গার্ল, তুমি তোমার মাকে ভালো করেছো, এবার হলো না তো কি হলো, আবার হবে সামনের বছর, তুমি দেবে, তুমি তো পড়াশোনার মানে সুযোগ পাওনি, সুযোগ পেয়ে যে তুমি অপব্যবহার করেছো তা তো নয়, তুমি সুযোগ পাওনি। তো ওর কান্না দেখে আমার হাজবেন্ড সেই মুহূর্তে ডিসিশন নিল, ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব, ওর কাউন্সিলিং দরকার। ড্রাইভারকে ফোন করলো, 3:30টার সময় আমরা বেরিয়ে গেলাম তারাপীঠে, আমাদের খুব প্রিয় জায়গা। তো ওখানে গিয়ে না, ও আবার মানে আমার হাজবেন্ড আর ও যখন দুজনের সাথে কথা বলছে, তো ওদের কথা শোনার পর, কাউন্সিলিং করছে, ও তখন রাজি হলো। কথা শোনার পর আমি ভাবলাম এবার আমার তো একটা গুরুদায়িত্ব পালন করতেই হবে,
কি সেই গুরু দায়িত্ব? বাড়িতে আর কখনোই কাউকে বোঝানো যাবে না আমি অসুস্থ, কখনোই বোঝানো যাবে না আমি অসুস্থ। কারণ আমি বুঝতে পারছিলাম সাইড এফেক্টগুলো আমাকে একটু একটু করে নাড়া দিচ্ছে, আজকে এটা তো কালকে ওটা, সবসময় রেডি থাকতাম বরণ করার জন্য সাইড এফেক্টের। তো আমি বললাম যে আমাকে সহ্য করতে হবে। ও যদি এতটুকু একটা বাচ্চা মেয়ে হয়ে এতটা বড় স্যাক্রিফাইস করতে পারে, তবে আমি কেন ফিজিক্যালি এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না। বাড়িতে এলাম, ঘরে দরজা বন্ধ করে খুব কাঁদতাম, এত অসহ্য যন্ত্রণা হচ্ছে, পায়ে হচ্ছে, মাথায় হচ্ছে, কিন্তু আমি বুঝতে দিইনি, কখনোই প্যানিক করিনি। খুব সেজেছি, আনন্দ করেছি, ঘুরেছি, সব সময় অ্যাক্টিভ থেকেছি। আমি নিজে বাজারে গেছি, ও সবসময় দেখে বলতো তুমি তো সুস্থ হয়ে গেছো, আর কোনো চিন্তা নেই। একদম, আমি কিন্তু একদম সুস্থ, তুমি পড়াশোনায় আর সময় নষ্ট করো না। This is how you created the positive environment. এটা পজিটিভ এনভায়রনমেন্টটা না আমার ভেতরে সবসময় চলে এসেছে ওকে পজিটিভ রাখার জন্য। এটা আমার ভেতর থেকেই এসেছে। তাছাড়াও আমার প্রতিবেশীরা আমাকে ভীষণ হেল্প করেছে, আমার ফ্রেন্ড সার্কেল খুব ভালো, খুব হেল্প করেছে আমাকে পজিটিভ থাকার জন্য। তো সব সময় আমি পজিটিভ থাকতাম। আর আমি ছোট ছোট আনন্দ ফুর্তিকে সবসময় ত্যাগ করতাম, যে এমন কোনো কিছু করবো না যে বাড়ির পরিবেশটা একটা নেগেটিভ ভাইবসতে মানে পূর্ণ হোক। আপনার কাছে এখনো পৃথিবীটাই ও, যে ওকে দাঁড়াতে হবে, ওকে চান্স পেতে হবে, ওকে এগোতে হবে। বয়সটাও তো ব্যাটার করে, ধৈর্যটা যদি হারিয়ে ফেলে, এবারে তো হারিয়ে এবারে ফেলছিলাম আমি যখন 2024-এ মানে এই ধরনের ঘটনার পর অনেকটাই হারিয়ে ফেলছিল, যে কেন হচ্ছে বারবার এই একই জিনিস আমার সাথেই কেন হচ্ছে। তারপরে আমি একটু একটু করে আমি সত্যি একদম সুস্থ হয়ে গেলাম। সাইড এফেক্টগুলো আস্তে আস্তে কমে গেল। হ্যাঁ কমে গেল, আমি একদম সুস্থ হয়ে গেলাম। আশা করি আপনি দেখে হয়তো আমাকে বুঝতে পারবেন। হ্যাঁ একদম, আপনাকে দেখে পুরো সুস্থই লাগছে, আর পাঁচটা মানুষের মতো। তো তারপরে ও যখন এক্সাম দিতে গেল, আমি সেদিন যাইনি। 2024-এ? হ্যাঁ 2024-এ এবার আমি যাইনি। ও যখন ঘর থেকে বেরিয়ে গেল, আমি হনুমান চালিসা পড়া শুরু করলাম। ও বাড়িতে এলো, আমি শেষ করেছি। ঠাকুরের কাছে একটাই বলেছি, শক্তি দাও, তুমি শক্তি দাও, আমাদের এত বড় কষ্ট, যন্ত্রণা, বাধা, ঝড় তুমি কাটিয়ে এবার নতুন নতুন যাত্রা শুরু করো। জীবনটাকে আমরাও উপভোগ করি, আমরাও দেখতে চাই যে জীবনটার মধ্যে কতটা আনন্দ আছে, শান্তি আছে, একটু হাসতে দাও। তারপরে এক্সাম হল থেকে বেরিয়ে ওর বাপিকে জড়িয়ে বলল, বাপি এবার নিশ্চিন্তে থাকো, এবার নিশ্চিন্তে। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করব, মানে লাইক এই বছর নিতেও তো 2024-এ একটা বিভিন্ন ধরনের কিছু শোনা যাচ্ছিল, এবং সব থেকে বড় কথা একটা অনিশ্চয়তা এই বছর তৈরি হয়েছিল। তো সেই জায়গাটাতেই সময় একটা অনেক মানে ঝড়ঝাপটার মধ্যে অনেকেই গেছে। তো সেই সময়ে ওর ঠিক মানসিকতা কিভাবে ও ঠিক রাখলো, মানে এটা তো একটা অনেক বড় ব্যাপার। 2024-এ নিট পরীক্ষা হয়েছে, এবং সেই নিট পরীক্ষার পরেও মানে আমি শুধু ওর জন্য, এটা সবার জন্য, যখন সবার কমন সিচুয়েশন, ওর জন্য তো ডেফিনেটলি আরো দুঃখের কারণ হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও এতটা দুঃখের বলে। কিন্তু তবুও আমি জিজ্ঞেস করবো যে নিট 2024 সবার জন্যই মানছি, কিন্তু ওর জন্য কিন্তু আরো একটু বেশি দুঃখের। তো সেই সময়টাই দাঁড়িয়ে তুই ঠিক রাখলি কি করে, বা আপনাকেও জিজ্ঞেস করবো যে ওর নিজেকে কি করে ঠিক রাখলো, মানে এটা বলতে গেলে স্যার আপনার কথাটা উঠে আসবে। এটা সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমি তখন ভীষণ ইউটিউব দেখতে শুরু করলাম, যে দেখি কোন স্যার কি বলছে, কোন চ্যানেল কি বলছে, কি রিনিট হবে কি হবে না, রিনিট হলে কি হবে, একটা প্রেশার হবে। ওরা আগে যে পরীক্ষাটা দিয়েছে যে ফ্রি মাইন্ডে, রিনিট হলে হয়তো সেটা সেভাবে হয়তো দিতে পারবে না, হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে ওদের জন্য। এটা একটা ভেতরে ভয় কাজ করতো, আমার সবসময় ভয় কাজ করতো। মানে আমিও ওকে ভালো করে চেনা শুরু করলাম কাউন্সেলিং থেকেই, মানে যখন প্রথম আমি জানতে পারলাম। না আপনাদের অনলাইন ব্যাচটা তো করেছিল, ওই রিভিশনটা সুন্দরভাবে ওর হয়েছিল। ওর সম্ভবত ডিসেম্বরে জয়েন করেছিল, হ্যাঁ ওরকম। হ্যাঁ তখন মানে আপনার সাথে মিশে সামনাসামনি ওর পরিচয়টা ছিল না, তখন হয়তো মনেও হয়নি যে স্যারের সাথে কিছু নিয়ে কথা বলবো, এত কিছু জানাবো। অনলাইনে কোচিং, সেখান থেকে আমি রিভিশনটা করতাম, অতটা কানেকশনটা আসেনি তখন। কিন্তু তখনই বলতো, মা কোচিংটা ভীষণ ভালো, আমার রিভিশন খুব ভালো হচ্ছে, তুমি নিশ্চিন্তে থাকো, আর চিন্তা করো না। তো তখন থেকে ফ্রি থাকতাম। তারপর শুরু হলো আপনার ইউটিউবের, আপনি যে ভিডিওগুলো করতেন যখন 2024-এ নিটটা হলো, নিটটার পরে, হ্যাঁ আপনি আপডেটস গুলো যে দিতেন, সেগুলো আমি দেখে আমরা দুজনেই দেখতাম। ওই সময় খুব কানে ফিল করেছিলাম নিজে, যে ওদের একটা বাচ্চা পড়ছে, তারপরে
সবাই কত আশা নেয়, মানে শুধু ওরা করছে না, আপনারাও আমরা যারা করছি। কনস্ট্যান্টলি মানে হুম, একটা আশা নিয়ে এসেছেন যে এই হুম। পরীক্ষাটা ভালো হবে, এবার চান্স পেয়ে যাবে। হুম। তো সেই জায়গাটা রিয়েলাইজ করে আমি চেষ্টা করেছিলাম আমার দিক থেকে যে হুম। যতটা পাশে থাকা যায়। এবং আপনার ভিডিওস গুলো দেখে আমি তো ভীষণই পজিটিভ এনার্জি পেতাম, থ্যাংক ইউ। ভীষণই পেতাম। আমি তখন ওকে বললাম তুমি স্যারের সাথে কোনোভাবে একটু যোগাযোগ করো তো, তবে মনে হয় আপনাদের গ্রুপেও জয়েন্ট হলো, যোগাযোগ হলো। তারপরে তো আপনার সাথে তখনও ডাইরেক্টলি কথা বলা শুরু করলো। directly কথা বলা শুরু করলো। তারপর আপনাদের মনে হয় জয়তু প্রোগ্রাম, হ্যাঁ জয়তু হ্যাঁ program হ্যাঁ আছে। ওটাতে এসেছিল। তো তারপর থেকে তো ভেতরে তোমরা সবসময় ক্রিয়েট করে রাখতে একটা পজিটিভ হুম, এনভায়রনমেন্ট, হুম, যেই হুম। মুহূর্তে সবাই আমাদের ভয় পাইয়ে দিচ্ছে হুম, হুম, রিনিট হবে, ব্যাচ স্টার্ট করে দাও, পড়া স্টার্ট করে দাও, না হলে রিফান্ড হয়ে যাবে, এই সমস্ত যেখানে আমরা দেখতাম, কমেন্টসও দেখতাম বাচ্চারা সত্যিই পড়ছে, সেই মুহূর্তে তোমরা আমাদেরকে স্টেথও দিয়েছিলে। এটা একটা মেজর অপোজিট রোল প্রেপমেট ক্রিয়েট করেছিল, যেটা আমাদেরকে মনে হয়েছিল যে না সত্যি তো আমরা তো এক্সামটা ক্র্যাক করেছি, রিনিট যে হবে কোনো তো অফিসিয়াল নোটিশ নেই, কোনো তো সুপ্রিম কোর্ট বলো বা কোথাও তো নেই, তবে আমরা এত কেন প্যানিক করছি? তোমরা বাস্তবটা দেখাতে শিখিয়েছিলে, হুম, কোনো সুপারফিশিয়াল নিউজকে দেখে সেটাকে দেখে বিভ্রান্ত হওয়াটা তোমাদের হুম, মোটো হুম, কখনো হুম, ছিল না। তোমরা বলেছিলে অফিসিয়াল আপডেটসে বিশ্বাস করো, আর আমরা সেটাকে ধরেই টিকেছিলাম, আর সেটাই ঠিক হলো। কারোর কোনো মিসকনসেপশনস ঠিক হয়নি, সেটাই ঠিক হলো, এবং সেই জন্যই হয়তো প্রেপমেডের স্টুডেন্টস আমরা একটু বেশি বেনিফিট পেয়েছিলাম মেন্টালিরও দিক থেকে, যে না হবে না রিনিট, আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, কারণ তুমি আমাদেরকে পুরো অফিসিয়াল আপডেট দিতে, যেটাই সত্যি এসে দাঁড়ালো। এক্স্যাক্টলি। এবং আমি তো মানে মাঝে যখন সুপ্রিম কোর্টেরও যখন হিয়ারিং গুলো হয়েছিল তখন বেশ কটা হিয়ারিং এর মধ্যে আমিও গেছিলাম, কারণ আই হ্যাড টু অলসো গেট দ্য ভাইব, কারণ আমি দেখছিলাম যে আমাকে সবাই ফলো করছে। তো তখন আমার অনেক বড় রেসপন্সিবিলিটি হয়ে যায় যে রাইট নিউজটা পৌঁছে দেওয়া। তো সেই এক্স্যাক্টলি কি চলছে কোর্ট রুমে সেটা আমার জন্য একটা অনেক বড় দায়িত্ব ছিল, যেটাকে গিয়ে জানানো। মানে সারাদিন অপেক্ষায় থাকতাম কখন আপনার ভিডিওস আসবে, কখন একদম পুরো রেডি থাকতাম টিভিটা চালিয়ে কখন স্যারের ভিডিওস আসবে, স্যার কি বলবে। প্রেপিটার থেকে আমি একটাই বুঝেছি, খুব অনেস্টলি আপনারা বাচ্চাদেরকে দিয়ে যান, যে মেন্টালি সাপোর্ট যে অনেস্টলি যেভাবে দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের এটা প্রত্যেকেই চেষ্টা করে, এটা না প্রত্যেকটা ফ্যাকাল্টি, এটা প্রত্যেকটা এটা না বর্তমান যুগে পাওয়াটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। আমি অ্যাজ এ গার্জিয়ান এটা ফিল করছি। আমি তো ভীষণভাবে মানে খুব হেল্প হয়েছে সেই টাইমে, যে পজিটিভ ভাবাতে, যে না না রিনিট হওয়ার কোনো অপশন তো নেই, আর যদি বা হয় তার জন্য তো আছে স্যাররা আবার রিভিশন করিয়ে দেবে। আমরা তো বলে দিয়েছিলাম হ্যাঁ, যদি হ্যাঁ, ইনকেস হ্যাঁ। রিনিট হয় তাহলে একটা বাচ্চার থেকে কোনো পয়সা লাগবে না, আমরা ফ্রি অফ কস্ট আবার পড়াবো। হ্যাঁ। ক মাস হতো, 2 মাস হতো, 3 মাস হতো, 3 মাস ফ্রি পড়ানোর জন্য আমাদের সমস্ত ফ্যাকাল্টি তারা এক বাক্যে বলেছিল যে প্রত্যেকটা বাচ্চাকে যতজন রিনিট হবে, কারণ এমনি তারা মেন্টালটা আমার আছে। শুধু সেটা কেন, এই যে এবছর যখন হচ্ছে, আমি ইভেন 2025-এও যে সমস্ত ছাত্ররা ধরুন 632 পেয়েছে বা 630 পেয়েছে, 610 পেয়েছে, আমরা এরকম হয়েছে তারা হয়তো ফ্রিতে পড়াচ্ছি আমরা তাদেরকে 2025-এর জন্য, অথবা তাদেরকে কিন্তু আমরা পুরো কমপ্লিটলি ধরুন টেস্ট ডিসকাশনে প্রাইসিং ধরুন 5,000 টাকা, তাতে কিন্তু আমরা ফুল ব্যাচ পড়াচ্ছি, মানে যেটা ধরুন কোর্স প্রাইসিং ছিল 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, সেটা আমরা পুরো ফ্রিতে পড়াচ্ছি সেই তাদেরকে। তার রিজনটা একটাই জিনিস, কারণ সবকিছুর উপরে তো মানুষ, সবকিছুর উপর তার উপরে তো আর কিছু যায় না। আজকে যদি বাচ্চাটাই যদি দুঃখ পেয়ে যায় তাহলে কি মানে দাঁড়ায় একটা কোর্সের। তো সেই জায়গাটা আমরা সবসময় মানে টেক কেয়ার করাটাই আমাদের পারপাস থাকে। তো যাই হোক, তবু মনে হয় স্যার আমি যতটুকু বুঝেছি সবার ঊর্ধ্বেই আপনারা। থ্যাংক ইউ সো মাচ সেটা বলার জন্য, কারণ আমার নিজস্ব ফিলিংস থেকেই আমি বলছি, হয়তো আমাদের যত প্রেপমেটসের স্টুডেন্টের গার্জিয়ানরা আছে সবাই সেটাই ফিল করে। ডেফিনেটলি আমরা অনেক ভালোবাসা আপনাদের থেকে পাচ্ছি বলেই হয়তো এই মানে এই 5 বছরের যে আমাদের যে জার্নিটা সেটা একদম কন্টিনিউয়াস থাকছে, এবং এখন মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাদের এখানে কানেক্ট হচ্ছে, এবং তারা আমাদের থেকে শিখছে, জানছে, পড়ছে, মানসিক দৃঢ়তা পাচ্ছে, এবং কি করে জীবনে ফাইট করতে হয় সেটা আমাদের একটা। এবং আপনি তো জানেন যে আমাদের কেয়ার টিম ক্যাপ্টেন্স যে কনসেপ্টটা রয়েছে, যেখানে হচ্ছে যে একটা স্টুডেন্টের সাথে সবসময় কনস্ট্যান্টলি একজন থাকছে, যে যাতে করে দাদা দিদির মতো তাকে পড়াতে হবে না এই কি পড়লি, কেন পড়লি। এটা মানে সত্যি ভীষণ দরকার, কারণ আমি তো আমার থ্রু আউট এতগুলো ফেজে এই জিনিসটা যদি পেতাম হয়তো আরেকটু
একটু স্ট্রংই মানে 2022-23 যদি এটা পেয়ে যেতিস তাহলে হয়তো তোর এতটা কষ্ট হতো না। 21 তুমি ধরো, একটা তো পুরো হোপলেস হয়ে আছে, দেখো সোর্স তো আমি পেয়ে যেতাম, কিন্তু আমি কিভাবে পড়বো, কি করা উচিত? সবসময় নিট মানে শুধুমাত্র এই নয় যে সিলেবাস কমপ্লিট করলাম হয়ে গেল, না, টাইম ম্যানেজমেন্ট থাকে, মানে মেন্টালি স্টেবিলিটি থাকে, হেলথ ইস্যুস থাকে, সব কিছুকে একসাথে বজায় রাখার জন্য একখানা সত্যি দাদা দিদি যদি আমি আমার সময় পেতাম, হয়তো এত কিছু, এতটা ডিফিকাল্টিস হয়তো হতোই না। এবং সত্যিই চাই আমার নেক্সট যারা রয়েছেন, যারা স্টুডেন্টসরা, ভাই বোনরা, তার জন্য সত্যি এরকম একটা গাইড পায়। সত্যি খুব অসহায় লাগে একটা টাইম, পার্সোনাল লাইফ হোক বা পড়াশোনা হোক, ভয় পেয়ে যায় অনেকে। হ্যাঁ, আমি যখন খুব অসুস্থ ছিলাম, সত্যি যদি আপনাদের সাথে তখন একটা যোগাযোগ থাকতো আমার, তাহলে অ্যাটলিস্ট আপনি ভাবতেন। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি ভাবতাম আমার মেয়ের গার্জিয়ানরা তো আছে তার সাথে। ঠিক। রিসেন্টলি এটা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়লো যে আমার একজন স্টুডেন্ট আছে, তার মাও এই কথাটাই, মানে তারও সাসপেক্টেড কিছু একটা মানে ক্যান্সার হতে পারে, মানে যাই হোক, তো আমাকে এক কথাই বলছিলেন যে স্যার আমার কোনো চিন্তা নেই, আমি জানি যে আমার যদি কিছু হয়েও যায় আপনারা ওকে দেখে নেবেন। তো এই কথাটা আমাদের কাছে না, মানে কি বলুন তো, মানে সবাই ভালো কাজ তো সবাই করতে চায়, এই ধরনের কথা যখন শোনা হয়, মানে শুনি না, তখন সত্যিই মনে হয় যে সত্যি দায়িত্বটা অনেক বড়। আর এই কথাটা আমাদের তরফ থেকেও চট করে কিন্তু কাউকে বলাও হয় না। খুব কানেকশন যখন কারোর সাথে ফিল হয় না, তখনই এই ধরনের কথা বেরিয়ে আসে। আমি ওভারঅল মোটামুটি অনেকটাই ডিসকাশন আমরা করলাম, এই কথা বলতে বলতে তো এর কোনো শেষ নেই, যতই কথা বলবো এক একটা ছোট ছোট মুহূর্ত, মানে যেভাবে আপনার দিন কাটছিল সেটা যদি মানে আপনি বলতে থাকেন, তাহলে হয়তো আমাদের শুনতে শুনতে মানে পুরো রাত হয়ে যাবে, হ্যাঁ, যে পুরো রাত কেটে যাবে, যে হচ্ছে যে কিভাবে আপনি ওই সময়টা কাটিয়েছেন। কারণ বিভিন্ন আজকে এটা ঘটছে, কালকে ওটা ঘটছে, কালকে একদম একটা অনেক লং টাইম ট্রিটমেন্ট, এবং সেখানে বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তাও নিশ্চয়ই পেয়েছেন, বিভিন্ন ধরনের ওর নেগেটিভিটি, যে তোর আর তুই আর কেন করছিস, তোর তো মায়ের এই অবস্থা, তুই মাকেই দেখ, ওটাই তুই কর, তো এইগুলো তো থাকবেই। ওকে কেন নর্মাল কলেজে দিচ্ছি না, ওর তো এবার দিয়ে দেওয়া উচিত। আমি কোনোদিন কারো কথাকে, এই বয়স হয়ে গেছে এই ওয়ার্ডটা আমাকে বেশি শুনতে কোনোদিনও আমি এবার দেখুন স্যার, ওকে নর্মাল কলেজে যে আমি দেবো, আমি কি শিওর যে 3 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে? আমি কি করে শিওর? ওর তো ওখানে পড়ে ওর চাকরি পেতে 10 বছরও লেগে যেতে পারে, তবে ওর এমটাকে নষ্ট করবো কেন? এটা না সমস্ত পেরেন্টসেরই শোনা উচিত। মানে কি হয় না, মানে সব সময় আমি দেখেছি, মানে এটা আমি যখনই পেরেন্টসদের সাথে কথা বলেছি, পরিবার হতে পারে, ফ্যামিলি মানে মানে পাড়া প্রতিবেশী হতে পারে, একটা ডিস্ট্যান্ট কেউ রিলেশনের হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সবসময় তারা চাই যে বাচ্চাটা ড্রপ যেন না নেয়, ও কিছুদিন ঢুকে যায়। এবার স্পেশালি যারা নিটের জন্য তো ড্রপ যেন জীবনেও না নেয়। তো এটার যে কি সাইকোলজি থেকে তারা করে আমি জানি না, কিন্তু খুব জেনে অবাক লাগে যে ও যখন পড়ছে তাকে মোটিভেট করি, চেষ্টা তো করুক, এটা না হলে বাকি অপশন তো পরেও পড়ে থাকবে। এবার দেখুন স্যার, আস্তে আস্তে যতটা কম্পিটিশন লেভেল হাই হচ্ছে, ড্রপ নেব এটা ভেবেই মা বাবাদের এগোতে হবে। ফার্স্ট এক্সামেই যে সে পেয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই, পেতেও পারে, নাও পেতে পারে। তার জন্য কি এমটাই ধ্বংস হয়ে যাবে? ঠিক, একদম পাবে না তো সো হোয়াট? তোমার এক বছরের একটা ডিসিশন, আর একটা বছর ড্রপ নেব না, ওই একটা বছর বাঁচাতে গিয়ে সারা জীবনটাই অনুশোচনা হয়ে দাঁড়াবে, পিছিয়ে গেল। ঠিক, কারণ ও তো চেঞ্জ করতে পারবে না, নিজের প্রফেশনকে চেঞ্জ করতে পারবে না। সেই জন্য জীবনে যতই ঝড় এসেছে, অনেকের অনেক কথা ফেস করতে হয়েছে, আমাকে, আমার হাজবেন্ডকে, ইভেন ওকেও। আমাদের একটাই ছিল, আই ডোন্ট কেয়ার, আমি কারো কথায় আমি কানেই দেবো না, বলুক গে, আমার মেয়ের যেটা এম সেটাই ওকে করতে হবে, ও হবে, নিশ্চয়ই হবে। এরকম একটা স্ট্রং মাইন্ডেড যদি প্যারেন্টস থাকে, আর একটা প্যারেন্টসের সবচেয়ে বিশেষ করে মাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা বাড়ির পরিবেশকে সব সময় পজিটিভ রাখতে হবে। তো আপনি যেটা বলছিলেন যে প্যারেন্টসদের বিশেষ করে মাদের, বিশেষ করে মায়েদের জন্য আপনি বলছেন যে কিছু একটা মেসেজ দিতে চান। আচ্ছা, মেসেজটা হলো আমাদের মায়েদের সব সময় দেখতে হবে একটা বাচ্চার যে পড়াশোনা করছে সে বাড়ির পরিবেশটা সব সময় যেন পজিটিভ থাকে। দেখুন, নিট এক্সামটা হলো ব্রেনের খেলা, হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক সে তখনই করতে পারবে তার পরিবেশটা যখন সে ভালো পাবে। ঠিক, আমাদের মাদের অনেক ছোট ছোট আনন্দ ফুর্তিকে ত্যাগ করতে হবে, ঠিক, বুঝতে হবে সেই স্টুডেন্টরা যেন ফিল করতে পারে আমি পড়ছি, মা তো আছে বাড়িতে, ঠিক, মা তো আমার পাশে আছে, ঠিক, সে যেন কখনো ফিল না করতে পারে
ও মা কোথাও চলে গেল, থাক আজকে আর পড়বো না, আমি গান শুনি বা মুভি দেখি বা কিছু করে টাইম নষ্ট করি। মানে মায়েরও কমিটমেন্ট মায়ের আছে কমিটমেন্ট আছে আমার এই সাকসেসটার জন্য আনার জন্য। এটা যেন বাবাদের উদ্দেশ্যে বলবো না, কারণ কি এক একজন বাবারা এক এক রকম জবে থাকে, হ্যাঁ তাদের বাইরের একটা প্রেশার থাকে। বাড়ির পরিবেশটা সম্পূর্ণ ডিপেন্ড করে মায়ের উপরে, বাচ্চাদের পড়াশোনার পরিবেশটা সম্পূর্ণ ডিপেন্ড হয় মায়ের উপরে। মাকে হতে হবে বন্ধু। মা যদি ওয়ার্কিংও হয় যখন বাড়িতে আসছে, হ্যাঁ তখনও হতে হবে। যেসব মাদার্সরা ওয়ার্ক করে সে করতে পারে, সে তো বাড়িতে আসছে এবং তার একটা প্রেশার তো থাকছেই, অফিসিয়ালি প্রেশার। তাছাড়াও কি তখন সে স্টুডেন্টটা কি জানবে যে আমার মা তো ওয়ার্ক করছে, সে অফিসিয়ালি একটা প্রেশার আছে। ওটার আলাদা ম্যাটার, আর একটা মায়ের এনজয়মেন্ট আলাদা ম্যাটার। ঠিক, মানে মা এদিকে মুভি দেখতে যাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু দেখুন, একটা মা যখন ওয়ার্ক করে তখন কি সে তার ফ্যামিলির জন্য করে, মানিটা তাকে সাপোর্ট করে। ওটা কিন্তু আলাদাভাবে বাচ্চারা নিয়ে নেয়। বাচ্চারা তখন বুঝতে পারে মা কষ্ট করছে, মা খাটছে, মাও তো অফিসে যাচ্ছে। কিন্তু যে মারা হাউস ওয়াইফ, তারা কোনো এন্টারটেন করছে, ঘুরছে ফিরছে, মজা করছে, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, তখন বাচ্চারা কি ভাবে, মা মজা করছে, মা এনজয় করছে, তাহলে আমিও একটা মুভি দেখি, আমিও একটু গান শুনি, ফোকাসটা সরে যায়। এই জিনিসটা বিশেষ করে আমাদের হাউস ওয়াইফদের এটা দেখতে হবে যে বাড়ির পরিবেশটা পজিটিভ রাখতে হবে, বাচ্চাকে বন্ধু করতে হবে, দেখতে হবে সে কি চাচ্ছে, এবং মা এবং ছেলে মেয়ে একসাথে মিলে এক্সামটাকে টার্গেট করতে হয়। সেখান থেকে যেন ফ্রি টাইম বের করে সে স্টুডেন্টের সাথেই যেন মারা করে, কারণ স্টুডেন্টরা তো সারাদিন পড়তে পড়তে সেও তো ক্লান্ত। এবার ফ্রেন্ডসরা সব সময় সাপোর্ট, ফ্রেন্ডসদের সাপোর্ট একটা আলাদা, কিন্তু মায়ের সাপোর্ট না, মায়ের ছোঁয়া সেটার অনেকটা বেশি স্ট্রং করে দেয়, যেটা আমি আমার ক্ষেত্রে পেয়েছি। মা হাজার অসুস্থ হলেও পরের দিকে আমার এই 2024 নিটের জন্য মা রাত 3টা অব্দি আমি পড়লে মা আমার পাশে 3টে অব্দি থাকতো, এবং পরের দিন মায়ের কোথাও যাওয়ার থাকলে সেটা মা ক্যান্সেল করে দিয়ে মা আমাকে নিয়ে যেত, যে তুমি আগের দিন অনেকটা ক্লান্ত করেছো, আগে কিন্তু চট করে পড়তে বসবে না, দাঁড়াও একটু ফ্রি হও, চার্জ নাও, তারপরে। এই জিনিসগুলো যে একটা মানে ব্রেনের চার্জ যদি সত্যি বলে তো সেটা সত্যি দরকার। ঠিক, এটা একদমই ট্রু। মানে যদি সময় দিতেই হয় তাহলে ছেলে মেয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। ফ্যামিলিতে এটাই আছে, আমরা যে কোনো ট্যুর করব, যেখানে যাব, একটা ছোটখাটো কোনো ক্যাফেতে গেলেও আমরা ফ্যামিলি মিলে যাব, যাতে একসাথে সময়টা আমরা কাটাতে পারি। সবার তো সময় মূল্যবান, সেই সময়টা কাটাতে পারি। এবং বছরে একটা দুটো ছোট বড় ট্যুর, স্টুডেন্ট লাইফে তো বড় ট্যুরটা কখনোই সম্ভব নয়, ছোটখাটো 2-3 দিনের জন্য যাওয়াটা উচিত বলে মনে করি। ওদের একটু ফ্রেশ হওয়াটা উচিত, কারণ একভাবে পড়তে পড়তে একটা বাচ্চারা কি হয়, একটু নার্ভাস হয়ে যায় বা ডিস্টার্ব হয়ে যায়, মেন্টালি অনেক রকম প্রবলেম আসে, হেলথ ইস্যুস আছে। তো সেটাকে দেখতে গেলে বাচ্চাকে একটু বের করা উচিত, একটু ঘোরানো উচিত। আর আরেকটা যেটা আমার মায়ের মধ্যে যেটা ছিল, কখনো মা আমাকে কাউকে কপি করতে বলতো না, যে দেখো তোমার ফ্রেন্ডটা কিন্তু 14 ঘন্টা পড়ছে, 15 ঘন্টা পড়ছে, তুমি কেন অত তাড়াতাড়ি উঠে যাচ্ছ। কিন্তু না, মা আমাকে দেখতো, আচ্ছা তোমার আজকে টাস্কটা কমপ্লিট, সেটা হোক না 8 ঘন্টা শুধু হোক, মা আমাকে বলতো অল্প পড়বে, কোয়ালিটি পড়বে। তুমি সারাদিন ধরে জাস্ট 10টা কনসেপ্টই পড়লে, অথচ তুমি 14 ঘন্টা ধরে পড়লে, এটার কোনো মিনিং দাঁড়ায় না। তুমি পড়ো, তুমি 8 ঘন্টা পড়ো, তারপরে চলে এসো, চলো মজা করবো, কিন্তু অল্প পড়ো। কাউকে কপি করে কিছু হয় না, সবাই আলাদা, আমাদের লাইফের সবার কোশ্চেন পেপারটাই আলাদা, এন্ড ইট হ্যাজ ডিফারেন্ট স্ট্র্যাটেজিস টু সলভ। কেউ বড় বড় বই পড়ছে, আমি সেই বড় বই নিয়ে বসে গেলাম, বা কেউ আমার বন্ধুরা 13 ঘন্টা পড়ছে সেই জন্য তার মার্কস বেশি বোধ হয়, আমিও পড়ি, তো ওভাবে হবে না। আমার বন্ধু এই টাইম টেবিল বানিয়েছে, আমিও বানাই, তো এভাবে হবে না, নিজেকে বুঝতে হবে। আর সেখানে যদি মা আমাকে সাপোর্ট না করতো, মা আমাকে টাইম টেবিল বানাতে সাহায্য করতো। আমি যেমন অনেক সময় টাইম টেবিলে বানিয়ে ফেলতাম, আমি সকাল 7টা থেকে পড়াশোনা শুরু করবো, সকাল 7টা থেকে আমি রুটিন বানিয়েছিলাম। মা বললো তুই 7টাতে উঠতে পারবি, তুই তো 3টে অব্দি পড়লি, তুই 4 ঘন্টা পড়বি, তুই এরকম রুটিন বানিয়েছিস কেন? না, বরঞ্চ মা আমার ঘুমানোর টাইমটাকে এক্সটেন্ড করে দিত। বসকা বলতো তুই যেহেতু নাইট স্টাডিতে তুই কমফোর্টেবল, তুই 9টায় ওঠ, 9:30টায় ওঠ, কেউ তোকে ডিস্টার্ব করবে না, করে তারপরে পর মাঝে কিন্তু ব্রেক নিবি, আয়। ওরকম কখনোই আমাকে বাড়িতে কিছু প্রেশার করা হয়নি, ভীষণভাবে সাপোর্ট করেছে। তার জন্যই মনে হয় সব দিকটা আমি ব্যালেন্স করতে বেশি ইজি হয়েছে, প্রেশার মনে হয়নি বা ফোর্স মনে হয়নি নিজের ওপর, এনজয় করেছি আমি এটাকে। এখানে আমার একটা মেসেজ আছে কিছু গার্জিয়ানদের জন্য।
কোনোদিন কোনো বাচ্চার সাথে বাচ্চাদের কম্পেয়ার করাটা উচিত নয়, এতে একদম কিন্তু true। বাচ্চারা আরো রেগে যায়, ক্ষতি হয়, ওদের ভেতরে একটা মানে একটা পুরো হিংসে কাজ এটা করে, নন কোঅপারেশন, কথা শুনবো না, আরো জেদ চেপে যায়। কখনোই আমি কারোর সাথেই ওকে কম্পেয়ার করতাম না, কোনো ঠিক। সময় করতাম না। ওর দুটো বান্ধবী ছিল, তারা চান্স পেয়ে যেটুকু গিয়েছিল, কম্পারিজন আসে বাচ্চার মনের মধ্যে বাচ্চার অলরেডি মনের মধ্যে আসছে। অলরেডি আসছে। নতুন করে তাকে কেন আমি শুধু ওর কেন, আমি নিজেকেও কারোর সাথে কম্পেয়ার করতাম না, আমি যেটা আছে আমি সেটা আছি। তো এই জিনিসটা অনেক গার্জেনরা বুঝতে পারে না, কম্পেয়ার করে, সেটার কারণে কি হয় তখন ছেলে মেয়ের সাথে না বাবা মাদের একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়ে যায়, এটা কিন্তু আরো আনহেলদির দিকে চলে যায়। আর একটা সমস্যা আমি দেখেছি যে বাবা মারা নিজেরা যদি অ্যাংজাইটি থাকে, মানে হয়তো নিট প্রিপারেশনস নিয়ে হতে পারে যে ওর নিট না হলে কি হবে, সেটা অনেকাংশে আমি দেখেছি না ট্রান্সফার হয়ে যায় অ্যাংজাইটিটা, মানে বাচ্চাদের উপরে। তারপরে বাচ্চা এমনি পরীক্ষা নিয়ে অ্যাংজাইটি আছে, বাবা মার চিন্তাটা ভেবে আরো অ্যাংজাইটি। আমি এরকম বাচ্চাকে কাঁদতেও দেখেছি সবসময় যে মা আমার না হলে, মা সারাদিন ভাবে যে না হলে কি হবে আমার। না, এর মধ্যে আর একটা বলছি, একটা বাচ্চা যখন নিট প্রিপারেশন করছেন, স্যার আপনি ভালো বুঝবেন, সে যদি প্রথম অ্যাটেম্পে যদি 300 পায়, পরবর্তীতে যদি 350 পায়, তারপর 400 পায়, তাহলে কি এগোচ্ছে? ঠিক, একটা প্রোগ্রেস আছে, তার মানে ওকে অ্যালাউ করা যাচ্ছে। ঠিক, কিন্তু ও যদি সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকে, একটু এদিক ওদিক হয়, তার মানে কি ও কিন্তু এগোচ্ছে না, ওর প্রোগ্রেস হচ্ছে না, ওকে তাহলে স্টপ করে দেওয়া উচিত, বেটার কিছু অপশন তখন ভাবা উচিত। ঠিক, আমি এটা মনে করি। ঠিক, তো ওর প্রোগ্রেসটা আমরা দেখেছিলাম, তো ঠিক দেখেছিলাম বলেই তো সেই সাহসটা আরো ছিল যে না ও পাবে। ও তো সময় পায়নি, কিন্তু সময় পেয়ে দেখুক তো, হ্যাঁ সময় যখন পেলো ভালো তো হলো। ঠিক, ভেরি গুড, ভেরি গুড। ওকে, অনেক অনেক ভালো লাগলো আপনাদের সাথে মানে যে কথা বলে, এবং অনেক কিছু জানতে পারলাম। আপনাদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, যেগুলো জানা ছিল না। প্রতীক্ষা অনেক কিছু জানালো। আমি কোয়াইট শিওর যে হচ্ছে যে ওর এই জার্নিটা ওভারঅল শুনে অনেক ছাত্রছাত্রী থাকবে যারা ছোট ছোট না পাওয়া, যেটা হাতে পাচ্ছে না, সেটাকে নিয়ে তখন যখন ভাবছে যে লাইক এর জন্য আমার নিটের র্যাঙ্ক হবে না, বা এটার জন্য আমি পারছি না, এটার জন্য আমার প্রিপারেশন খারাপ হচ্ছে, এটার জন্য আমার মক টেস্টের নাম্বার আসছে না, এই ভাবনাগুলো অ্যাটলিস্ট ওর কথা শোনার পর, ওর জার্নি শোনার পর মানে আশা করি থাকবে না, আর সেই ভাবনা মনে আসবে না। সেটাই। এবং ওর এই স্টোরিটা কালকেও যেমন একজন ছাত্রীর আমি দেখছিলাম, তার বাবার হঠাৎ করে সার্ভাইকাল স্পাইনে চোট পেয়ে যায়, এবছরই তার পরীক্ষা রয়েছে। একজনের যেমন দেখছিলাম যে হঠাৎ করে তার ব্রেন হ্যামারেজ হয়েছে। তো বিভিন্ন ধরনের ঘটনা কানে আসছে, তারা কিন্তু এই বছরই নিট পরীক্ষা দেবে। আমার মনে হয় এরকম আরো স্টুডেন্ট রয়েছে, শুধু প্লেসমেন্ট কেন, প্লেসমেন্টের বাইরেও নিশ্চয়ই অনেক পরিবার রয়েছে যাতে এরকম ধরনের ঘটনা ঘটছে, এবং তারাও হয়তো এই বছরে নিট পরীক্ষা দিচ্ছে। ফ্যামিলি ক্রাইসিস যে কোনো মুহূর্তে হতে পারে, আসবে, লাইফ কখনো তুমি যেভাবে ভাববে যে আমি এটা করব সেভাবে স্মুথলি যাবেই না, কিছু না কিছু সমস্যা চলেই আসবে তোমার লাইফে। লাইফের জার্নি স্মুথ কখনোই নয়, ডিফিকাল্ট। এর মধ্যেই রেজাল্ট করতে হবে, এর মধ্যে স্মুথ করে নিতে হবে তো নিজেদেরকে, এবং এর মধ্যে রেজাল্টও করতে হবে। যখন আমি বুঝলাম যে ও আমার জন্য যখন এতটা স্যাক্রিফাই করলো, তবে আমার সাইড এফেক্টের এই কষ্টগুলো আমি কেন টলারেট করতে পারবো না। ইনফ্যাক্ট এই যে ইনসিডেন্টস গুলো আমাদের লাইফে আসে, প্রিপারেশন ফেজ হোক বা যে কোনো একটা, মানে তুমি টার্গেট করেছো, হঠাৎ করে বাধা, এই বাধাটা কিন্তু ভাঙার জন্য আসে না, এই বাধাটা স্ট্রং করতে আসে। আমি যে এক্সপেরিয়েন্স গুলো লাইফে করেছি, এখন তো আমি বুঝতে পারছি আমার তো এই যে এগুলো বাকি সমস্যাগুলো জল ভাত, এখনকার যে তো সমস্যাগুলো ছিল জল ভাত, আমি এর থেকে অনেক বড় সমস্যা কাটিয়ে এসেছি। বড় কথা, আমি তো এবার এমবিবিএস করছি, আমার মেডিকেল ফিল্ডে তো দেখছি কাজে লাগছে। লাইফের লোয়েস্টটা দেখাটা খুব জরুরি, মানে সবথেকে খারাপ কি হতে পারে, এটা যখন একবার আমরা দেখে নি না, তারপরে আমাদের কাছে কনফিডেন্সটাই অন্য লেভেলে চলে আসে। তো এই লাইফের লোয়েস্টটা হওয়াটা খুব জরুরি। সেটা এলো মানে আমার সব শেষ, এবার কি হবে, আর পারবো না, না কোঅপারেট করো না দুটোকে, তোমার লাইফ তো স্মুথ যাবে না, অবশ্যই যাবে না, কিন্তু এগুলোকে আরো এমন ভাবে ইউজ করে যাতে তোমাকে লেসনটা শেখায়। হয়তো এইভাবে লোয়েস্ট না হলেই ভালো হতো, কিন্তু মানে যেটা লাইফ থ্রেটেনিং, কিন্তু আমি ইন জেনারেল বলছি আমি যে লাইফের লোয়েস্টটা কিন্তু মানে দেখতে পাওয়াটা বড্ড জরুরি, একদম তাই। একটা এই যে ঘটনাগুলো ঘটে গেল, হয়তো ওকে আরো সত্যিকারের মানুষ তৈরি করেছে, আরো পেশেন্টের প্রতি আরো কম্প্যাশনেট হবে, ও কানেক্ট করতে পারবে, সবসময় প্রত্যেকটা পেশেন্টের মধ্যে নিজের মাকে দেখতে পারবে, ও পেশেন্ট হয়তো এটাও ওর একটা শিক্ষা ছিল, ঠিক, এটাও ওর একটা শিক্ষা ছিল, আরো কম্প্যাশনেট হবে, ও পেশেন্টের সাইকোলজিক্যালটা দেখতে পাবে যে আমার মায়ের তো এরকম হয়েছিল, ওনারও নিশ্চয়ই এরকম কষ্ট হচ্ছে। আর ও অ্যাজ এ ডক্টর যত পেশেন্টকে ভালোবাসবে,
ও তত ভালো ডক্টর হতে নো পারবে। ডাউট, নো ডাউট, নো ডাউট। এটাতে ভালোবাসতে পেশেন্টকে হবে। ভালো না It is বাসলে art of ভালো medicine. ডক্টর হতে It is পারবে, art of আর্ট অফ medicine. মেডিসিন, একদম। এটাকে ভালোবাসতে হবে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই সময় দেওয়ার জন্য। আর প্রতীক্ষাকে অনেক অনেক বেস্ট উইশেস। আপকামিং you, ডেজে sir. অনেক বড় ডাক্তার হও এবং তার সাথে সাথে অনেক ভালো ডাক্তার হও, অনেক নাম Thank হোক you, তোমার। sir. আর আজকে এখানেই আমরা আজকের এপিসোডটাকে ফিনিশ করছি। পরে এরকমই অনেক এক্সেপশনাল স্টোরি নিয়ে আমরা আবার আসবো, এবং এখান থেকে আমি আশা করব যে প্রত্যেকটা পেরেন্টস এবং প্রত্যেকটা স্টুডেন্টস তারা অনেক অনেক ইন্সপিরেশন পাবে, এবং সেই ইন্সপিরেশন নিয়ে তাদের দৈনন্দিন যে ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে বা যেটাই সমস্যা হয়ে থাকুক না কেন সেটাকে অতিক্রম করার সাহস পাবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার।